শুরুতেই বলেছিলাম আরজিকর হত্যাকাণ্ড নিয়ে একটার পর একটা ব্রেকিং খবর আপনাদের সামনে রাখবার। এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের সামনে রাখছি, যেভাবে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছিল 14 তারিখে ঠিক মধ্যরাতে, ঠিক সেই ঘটনাতে এখনো পর্যন্ত যেমনটা আপডেট উঠে আসছে, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানবো। পিঙ্কি, কজনকে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায়, ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে? দেখো, আরজিকর কাণ্ডে ফের দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কালকে রাতে তাদেরকে নিয়ে আসা হয়েছিল ডিটেন করে এবং জিজ্ঞাসাবাদের পর আজকে সকাল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। লালবাজারের তরফ থেকে কিন্তু আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। 14 তারিখ যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছিল আর 14 তারিখ রাতে আরজিকর ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় এরা যুক্ত রয়েছে বলে এমনটাই পুলিশের মত। পিঙ্কি, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় জানা সম্ভব হয়েছে? কারা তারা? না, দেখো, এখনো পর্যন্ত সেই ডিটেলস পুলিশের তরফ থেকে আসেনি, তবে এখনো পর্যন্ত সেই ডিটেলস শেয়ার করা হয়নি। এই ঘটনায় মোট 32 জনকে অ্যারেস্ট করলো। গতকাল পর্যন্ত সংখ্যাটা ছিল 30 জন এবং আজকের সকালে সেটা বেড়ে হলো 32 জন। তবে তারা কারা, কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তুমি জানো, গতকালই হাওড়া থেকে এক যুবককে তুলে আনা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল, যেখানে তার পরিবারের তরফ থেকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলা হয় যে সময় ঘটনা ঘটছে সেই সময় তার ছেলে বাড়িতে ছিল। অর্থাৎ এই বিভিন্ন ইস্যু নিয়ে ইতিমধ্যে পুলিশের দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মাঝে আরো দুজন কিন্তু গ্রেফতার এবং পুলিশের দিক থেকে স্পষ্ট বলা হচ্ছে সেদিন ভাঙচুরের সঙ্গে তাদের পুরোপুরি যোগসাদৃশ্য, তারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। এখনো পর্যন্ত যদিও সেই দুজন কারা কোত্থেকে অ্যারেস্ট হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। তবে তুমি জানো, এটা তোমাকে ডিটেলস জানিয়ে দিই, এর আগে যে 25 জন মূল গ্রেফতার হয়েছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া গিয়েছিল দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলগাছিয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তাদের পুলিশের তরফ থেকে যাতে নাম এবং ডিটেলসও শেয়ার করা হয়েছিল সাংবাদিকদের কাছে। এবং তারপর 5 এবং আজকে 2, অর্থাৎ আরো সংখ্যাটা বেড়ে কিন্তু 32-এ দাঁড়ালো। বেশ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয়াঙ্কা। আজ ফের সিবিআই দফতরে চলে এলেন হাজিরা দেওয়ার জন্য সন্দীপ ঘোষ। এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি হাজিরা দিলেন এবং আজকে আমরা দেখলাম যে 12 ঘন্টা, গতকাল রাত 11টা নাগাদ তাকে ছাড়া হয়। তিনি ছাড়া পান সিজিও কমপ্লেক্স থেকে এবং আজ ফের 10:30টা নাগাদ তিনি চলে আসেন সকালে। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। আমরা দেখতেই পাচ্ছি গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেলেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরের উদ্দেশ্যে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা, সরাসরি সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে। তুলিকা, এই মুহূর্তে কি জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে? কি খবর পাচ্ছ? দেখো, 10:30টার সময় যখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যখন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন, তারপরে কিন্তু একাধিক যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই যে পর্ব, অর্থাৎ জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তারই সঙ্গে সিবিআই এই মুহূর্তে আরও একটা বিষয় ফোকাস করছে। রাজ্যে এটা নিয়ে দ্বিতীয়বার যে ফরেন্সিক সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট, সেই ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের পরীক্ষা এবার করতে চলেছে অভিযুক্তকে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়কে, তার উপরেই এই পরীক্ষা করা হবে, যেখানে তাকে যে জেরার মাঝেই এই পরীক্ষা করা হবে। মূলত মনস্তাত্ত্বিক যে জটিল মনস্তাত্ত্বিক যে বিষয় রয়েছে সেটা পরিষ্কার হওয়ার জন্য। তার কারণ একাধারে যেরকমভাবে এই সঞ্জয় নৃশংসভাবে খুন করার পরে কোনো মানুষ কি তার যে মানসিক যে স্থিতি সেটা কি থাকে বা তার যে অনুশোচনা একেবারেই নেই সেটাও কিন্তু একেবারে স্পষ্ট। সুতরাং তার মানসিক যে পরিস্থিতি বা তার যে মানসিকতা সেটা কি, সেটা জানার জন্যই কিন্তু ইতিমধ্যেই এই যে পরীক্ষা, সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হবে। তবে এই ঘটনায় এর আগে বকটুই কাণ্ডে কিন্তু এই প্রথমবার বকটুই কাণ্ডে এই যে সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট করা হয়েছিল। এটা নিয়ে দ্বিতীয়বার সেখানে কিন্তু 9 জন যারা অভিযুক্তরা ছিল সেই 9 জন অভিযুক্তদেরকে কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়েছিল। সুতরাং এই অ্যাসেসমেন্ট করার পর এই যে রিপোর্ট সেটা কিন্তু আদালত গ্রাহ্য। সুতরাং এই রিপোর্ট কিন্তু আদালতে
আদালতে জমা দেওয়া হবে, এমনটাই সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তাতে বিচারের যে সুবিধা, সেই বিচারের সুবিধাও কিন্তু অনেকটা হবে এমনটাই মনে করছেন। আর সে কারণেই বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই অফিসাররা। একদিকে যেরকম সন্দীপ, সেই জন্যই মনস্তত্ত্বের পরীক্ষা করা হবে, সঞ্জয় মনস্তত্ত্বের পরীক্ষা করা হবে। ধন্যবাদ তুলিকা। আর এই মুহূর্তে আরো একটি খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু কি সেই বিজ্ঞপ্তি একবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে দেখুন। যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আরজিকর সংলগ্ন এলাকায় সেখানে জমায়েত করা যাবে না, অর্থাৎ জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং একই সঙ্গে 24শে আগস্ট পর্যন্ত নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। 24শে আগস্ট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। বেলগাছিয়া রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, এই সকল এলাকায় কোনো জমায়েত নয়, কোনো মিটিং নয়, কোনো মিছিল নয়। বেলগাছিয়া সহ বিভিন্ন জায়গা, অর্থাৎ এই শ্যামবাজার, পাঁচমাথার মোড় সহ জেকে মিত্র ক্রসিং পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা। অর্থাৎ এই গোটা এরিয়া, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এই গোটা এরিয়া, সেখানে কোনো রকম মিটিং নয়, কোনো মিছিল নয়, এমনটাই জানানো হচ্ছে। এমনকি 5 জনের বেশি জমায়েত নয়, যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের তরফ থেকে। এবং একই সঙ্গে লাঠি অস্ত্র হাতে মিছিলে নিষেধাজ্ঞা। কেউ 5 জনের বেশি জমায়েত করতে পারবেন এবং লাঠি নয়, অস্ত্র নয়, হাতে তারা কিছু রাখতে পারবেন না। নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারায় এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এক কথায় যাতে কোনোভাবেই সেখানে জমায়েত না হয়, সে কারণের জন্য এই নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে। নাগরিক সুরক্ষা সংহিতার 163 বা নম্বর ধারায় মূলত এই কথাই বলা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের তরফ থেকে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, বেলগাছিয়া হোক, শ্যামবাজার, পাঁচমাথার মোড় হোক, এই এলাকায় কোনোভাবে জমায়েত নয়, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জমায়েতে স্পষ্ট করে না করা হয়েছে মিটিং নয়, মিছিল নয়, সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে মূলত বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো জমায়েত না হয়, কোনোভাবেই মিটিং, মিছিল, প্রতিবাদ সভা কোনোটাই যাতে না হয়, সেই কারণের জন্য মাইকিংও চলছে। যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মাইকিং করা শুরু করেছে। আর এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চত্বর থেকে, সেই সামনে থেকে রয়েছে রুমকি। একটু জানবার চেষ্টা করি, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়, একটু যদি তার শোনা সম্ভব হয়। এখনো পর্যন্ত সেখানে মাইকিং চলছে কি? কোথায় সিকিউরিটি? আপনাদের সেখানে আটকায়নি, ডিসি নট বললো যে আপনাদের নাকি নিচে রেজিস্টার খাতা রয়েছে, সেখানে নাম ঠিকানা লিখে তারপর করতে হয়। কোথায় ছিলেন আপনারা? কোথায় তারা? কোথায় কোথায় ছিল সিকিউরিটি? কোথায় আপনারা নেগলিজেন্স করেছেন, সেটা এখন দায়ভার দেওয়া সিকিউরিটি আপনাদের। একটা এত ক্রুশিয়াল ওয়ার্ড যেটাকে নিয়ে এত কিছু, সেখানে একজন বাইরের লোক তাহলে ঢুকলো কি করে দাদা? কোথায় নিয়ে যাচ্ছেন? ফোন কোথায়? গাড়ির সামনে যাবেন একজন, গাড়ির সামনে যান একজন। সামনে অফিসার ফোন নিয়ে নিচ্ছে। একজন অন ডিউটি মিডিয়া গাড়ি থেকে নামুন, ভেঙে দেবে। আপনারা
কার ইনস্ট্রাকশন? কাগজ কোথায়? Who is the duty officer of that particular point? Who is? উজ্জ্বলদা কেন নিয়ে যাচ্ছে? এই ফোনে দিখায় না রে উজ্জ্বলদা কেন নিয়ে যাচ্ছে? এটা হচ্ছে যে এখানে সিকিউরিটির এতটাই অভাব ছিল যে এখানে যারা সিকিউরিটি গার্ড তারা কোনো চেক করছে না, এবং সেখানে যে রোগীর আত্মীয় বা এরকম কিছু বললে সে সরাসরি ভেতরে ঢুকে যেতে পারছে। কেউ কোনো প্রশ্ন করেনি, আমি সোজা ভেতরে ঢুকে গেছি এবং সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছি যে কি অবস্থা। পেশেন্ট পার্টিরা ওপরের কি অবস্থার কথা বলেছিল তার আগে? ওরা বলছে ভিতরে কোনো, আমি তো অন্য বিষয়গুলো ছেড়ে দিচ্ছি, সিকিউরিটি নেই। যে এখন যে অবস্থা এখানে চলছিল সেই তারপরে যে সিকিউরিটি থাকার কথা সেখানে কোনো সিকিউরিটি নেই। এখানে যারা নিচে বসে থাকে তুমি তো বেরিয়ে এসেছিলে, আমরা বেরিয়ে